একটা ছেলে যার নেশা ছিল কম্পিউটারে গেম খেলা আর সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সাথে চ্যাট করা। হঠাৎ একদিন ছেলেটার সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের সাথে আলাপ হয় আর তারপরে ভিডিও কলে তাদের কথা হয়। মেয়েটার সাথে কথা বলার পর থেকেই ছেলেটার ভিতরে এক অদ্ভুত চেঞ্জ আসতে শুরু করে আর তার জীবনে ঘটতে থাকে একের পর এক অবিশ্বাস্য ঘটনা। একসময় সেই মেয়েটার জন্য সে মৃত্যুর ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করে না, কিন্তু কি কারণে একটা মেয়ের সাথে কথা বলার পরেই সে ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করলো সেটাই জানবো আমরা এই মুভিতে। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি একটি রোমান্টিক থ্রিলার মিস্ট্রিতে ভরপুর তেলেগু মুভি। হাই, আমি আদি আর আপনারা দেখছেন জিডি সাউথ রিক্যাপ। আজকের মুভি ইয়ে মন্ত্রম বিসাভি। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে আমরা নিশা বলে একটি মেয়েকে দেখতে পাই যে দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে। এর একটা বান্ধবী আছে যার নাম ঋতু, তারও একই অবস্থা। তো একদিন যখন ঋতু আর নিশার মধ্যে ভিডিও কলে কথাবার্তা হচ্ছিল তখন ঋতু জানায় যে তার একটা ছেলের সাথে প্রেম হয়ে গেছে। না না, সামনাসামনি দেখা হয়নি, অনলাইনেই তাদের আলাপ, সোশ্যাল মিডিয়াতেই প্রেমের প্রস্তাব আর তারপরেই গভীর প্রেম। তখন নিশা বলে যে তারও একটা ছেলের সাথে এই এক সপ্তাহ ধরে আলাপ চলছে আর তাদেরও প্রেম হয়ে গেছে। এই কথা শোনার পর দুজনেরই তো একে অপরের বয়ফ্রেন্ডের ছবি দেখার জন্য মনটা ছটফট করতে থাকে, কিন্তু কেউই তার বয়ফ্রেন্ডের ছবি আগে দেখাতে চায় না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে দুজনেই একসাথে তাদের বয়ফ্রেন্ডের ছবি একে অপরকে সেন্ড করবে। এরপর তারা একে অপরকে তাদের বয়ফ্রেন্ডের ছবি সেন্ড করে আর সেই ছবি দেখে দুজনেই তো অবাক, কারণ তাদের দুজনার বয়ফ্রেন্ড একটাই ছিল। এই ছেলেটা তাদের সাথে ফ্রড করেছে। তো এই ছেলেটার নাম হচ্ছে নিকি, যে জীবনের শেষ কবে যে বাসার বাইরে বেরিয়েছে সেটাও তার মনে নেই। তার জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে ঘরে বসে বসে অনলাইনে অন্যান্য বন্ধুদের সাথে বাজি ধরে বিভিন্ন রকম ভিডিও গেম খেলা এবং সেই গেম খেলে টাকা উপার্জন করা। এমনকি সে যখন গোসল করতে যায়, টয়লেটে যায়, তখনও সে বসে বসে তার সময় অপচয় করে না, তার পুরো সময়টাই গেম খেলে কাজে লাগায় এবং তার অবসর সময় কাটে মেয়েদের সাথে রোমান্টিক চ্যাট করে। এদিকে নিকির বাবা মা ছেলের এই অবস্থা দেখে কি যে করবে কিছুই বুঝে উঠতে পারে না। নিকির মা ছেলের ঘরের মধ্যে বসে এত চিল্লামিল্লি করায় অসহ্য হয়ে উঠেছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে ঘরের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবে। একসময় ঘরের ইন্টারনেট কানেকশনের সেই মেশিন নিকির মা খুলে ভেঙে গুড়ি গুড়ি করে দেয়। না, এবার তাদের ছেলে আর গেম খেলতে পারবে না, ঘরে আর কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না, শান্তি। এই ভাবতে ভাবতে নিকির মা বাবা যখন নিকির রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন শোনে যে রুমের ভিতর থেকে তার ছেলের গেম খেলার আওয়াজ আসছে। তারা ধীরে ধীরে নিকির রুমের দরজা ফাঁকা করে দেখে যে নিকি মোবাইলের ডেটা দিয়ে গেম খেলছে। বোঝো ঠেলা। নিকির বাবা তখন বলিউড সিনেমার দুজন হিরোইনের ছবি এনে নিকির দিকে তাকিয়ে ছবিতে হাত দিয়ে বলে, বেটা দেখ তো এই ছবিগুলো কিরকম লাগছে। কিন্তু সে যখন ছবিতে হাত দেয় তখন তার হাতটা সেই ছবির একটু জায়গায় পড়ে যায়। নিকির মা তার স্বামীর এই কাজ দেখে তো পুরো অবাক। যতই ছবি হোক ওটা কিন্তু মেয়ে মানুষের ছবি তো, আর তার স্বামীর হাতটাও পড়েছে গিয়ে জায়গা মতো। তাই সে রাগে গজগজ করতে করতে ছবির কাছে এসে ছবি দুটো ছিঁড়ে দিয়ে বলে, তুমি বাইরে আসো, তোমার আজকে খবর আছে। নিকির বাবা আর কি করে, কি করতে এসেছিল আর কি হয়ে গেল, সে আর নিজের রাগ সামলাতে পারে না। তাই নিকি যে ল্যাপটপ দিয়ে গেম খেলছে সেই ল্যাপটপটা নিয়ে ধরে এক আছাড় মারে, ল্যাপটপটা ভেঙে গুলি হয়ে যায়। নিকি বলে, বাবা আমার কম্পিউটারটা একটু হ্যাং করেছিল, তাই তোমার ল্যাপটপটা নিয়ে একটু গেম খেলছিলাম, যাই হোক নিজের জন্য নতুন আরেকটা ল্যাপটপ কেনার ব্যবস্থা করো। ব্যাস, নিকির বাবার মাথা যেটুকু খারাপ হওয়া বাকি ছিল সেটুকুও খারাপ হয়ে যায়, বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। নিকির মা আসে, স্বামীর অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দেয়। তখন নিকির বাবা ইশারা করে বলে, আরে আমার কিছু হয়নি, তুমি জোরে জোরে কান্না করো, তাহলে ছেলে গেম খেলা বন্ধ করে দিবে। নিকির মা কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু নিকির কোনো ব্যাপার না, সে গেমই খেলছে। একটু পরে নিকি বলে, মা তোমাদের অভিনয় ঠিকঠাক হচ্ছে না, তোমরা দুজনে গিয়ে কোনো একটা অ্যাক্টিং করার স্কুলে ভর্তি হও। বোঝো ঠেলা, বাপ মার থেকে ছেলে আরো এক কাটি উপরে। তখন নিকির বাবা নিকির কাছে এসে বলে, বেটা তুই যেসব বন্ধুদের সাথে গেম খেলছিস তারা তোর সাথে গেমের ভিতর শত্রুপক্ষকে হয়তো মারার জন্য সাহায্য করছে, তোর জন্য বন্দুক তুলছে, হাতিয়ার তুলছে, তুই কি মনে করিস এরাই কি তোর আসল বন্ধু? আচ্ছা বাবা, তোমার কটা বন্ধু আছে? আমার 4টে বন্ধু আছে যারা আমার জন্য জীবনও দিতে পারে, মাত্র 4টে। এই দেখো আমার প্রায় 2000 বন্ধু আছে, বুঝছো? নিকির বাবা বলে, বেটা তুই যখন সত্যি সত্যি বিপদে পড়বি তখন দেখবি এই 2000 বন্ধুর মধ্যে একজনও তোকে সাহায্য করতে আসবে না। এই কথা বলে নিকির বাবা আর মা দুজনেই বাইরে চলে যায়। এদিকে রাগেশ্বরী বলে একটি মেয়েকে দেখানো হয় যাকে সবাই র্যাক্স বলে রাখে, যে একটি গেমিং ডিজাইন কোম্পানিতে কাজ করে। অর্থাৎ আমরা যখন একটা গেম খেলি তখন সেই গেমের যে চরিত্রগুলো আছে
ব্যাকগ্রাউন্ডে যেসব সিনারি দেখানো হয় এইসব জিনিসগুলোই এই রাগেশ্বরী ডিজাইন করে থাকে। ছোটবেলায় রাগেশ্বরীর মা বাবা মারা যায়, তারপর থেকে সে তার মামার কাছেই থাকে। তো প্রতিদিনের মতো আজও রাগেশ্বরী তার মামার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে যায়। রাগেশ্বরীর বস তাকে বলে, পুরনো একটা দুর্গ, একটা বুদ্ধ মূর্তি, ভিড়ভাড় রাস্তা, কতগুলো পাথরের টুকরো, এইরকম ফালতু ডিজাইন কে করেছে? আমি করেছি স্যার। তোমাকে এইসব উল্টো পাল্টা ডিজাইনের জন্যই কি এখানে মোটা অঙ্কের স্যালারি দিয়ে রাখা হয়েছে? স্যার, আমি চেয়েছি যারা সবসময় কম্পিউটারে বসে গেম খেলে তাদের বাইরের প্রকৃতির সঙ্গে ভালোভাবে পরিচয় করাতে। ধীরে ধীরে ইয়াং জেনারেশন রোবটে পরিণত হচ্ছে স্যার, তাদের বাইরের কোনো কিছুই ভালো লাগে না। তাই ওই 4 দেয়ালের ঘরের বাহিরেও একটা সুন্দর জগৎ আছে, সেটার সঙ্গে আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। কিন্তু রাগেশ্বরীর বস তার কোনো কথাই শোনে না। সে বলে যে সামনে তাদের ন্যাশনাল গেম কম্পিটিশনে পার্টিসিপেট করার কথা, সেখানে যদি এইসব আলতু ফালতু গেমের ডিজাইন নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে তাদের কোম্পানিকে পার্টিসিপেটই করতে দেওয়া হবে না। এইসব কথা শুনে রাগেশ্বরীর মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে তার আর কাজ করতে একটুও ভালো লাগছে না, তাই সে বাসার দিকে রওনা দেয়। এই সময় ওই কোম্পানিতেই কর্মরত আরেকটি ছেলে, যার নাম ড্যানি। সে রাগেশ্বরীকে বলে, রাগেশ্বরী, তোমাকে কতবার বলেছি যে আমার সাথে ফ্রেন্ডশিপ করো, তুমি কখনো আমার সাথে ফ্রেন্ডশিপ করোনি, আর ফোন নাম্বারটাও দাওনি। চলো না আমরা বাইরে কোথাও ঘুরে আসি, তাহলে দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। রাগেশ্বরী এসব কিছুরই উত্তর না দিয়ে সে বলে, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমি যা বলবো তাই করতে পারবে? ড্যানি বলে, একবার বলেই দেখো না। রাগেশ্বরী তখন আর কিছু না বলে তার বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে রাগেশ্বরী তার মামাকে বলে, মামা, ওই কোম্পানিতে আমি আর চাকরি করব না। যেখানে আমার চিন্তা ভাবনার কোনো মূল্য নেই সেখানে কাজ করেও কোনো লাভ নেই। মামা বলে, রাগেশ্বরী, তোর কোম্পানিতে কাজ করার দরকারই বাকি, আমার যা আছে তুই সারা জীবন বসে খেতে পারবি। তোর যদি মনে কোনো আইডিয়া থাকে তাহলে তুই সেটাকে একা একাই কর না, কোম্পানিতে যাওয়ার দরকার কি? তুই যে ডিসিশন নিস না কেন আমি সব সময় তোর পাশে আছি। রাগেশ্বরী কিছু বলে না, সে তার রুমে চলে যায়। এর মাঝেই ঋতু আর নিশি রাগেশ্বরীর সাথে দেখা করতে আসে, কারণ রাগেশ্বরী তাদের ফ্রেন্ড। তারা রাগেশ্বরীর রুমে যায় এবং রাগেশ্বরীকে জানায় যে একটা ছেলে তাদের সাথে চিট করেছে, প্রেমের অভিনয় করেছে, যেভাবেই হোক তাকে একটা শিক্ষা দিতেই হবে। রাগেশ্বরী বলে, তোদের কতবার বারণ করেছি যে সোশ্যাল মিডিয়ায় কোনো ছেলের প্রেমে পড়বি না, কিন্তু তোরা কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই তো নিজেদের ঠিক রাখতে পারিস না, যা হয়েছে তোদের দোষেই হয়েছে। কিন্তু ঋতু আর নিশি রাগেশ্বরীর এইসব জ্ঞান মারা কথা শুনতে চায় না, তারা আবার সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে নিকির 2 ফ্রেন্ড তার বাসায় নিকির সাথে দেখা করতে আসে। অনলাইনেই এদের সাথে আলাপ, তবে এরা নিকির বাসার কাছাকাছি থাকে বলে তারা মাঝে মাঝে নিকির বাসায় নিকির সাথে সময় কাটাতে আসে, যার মধ্যে একজনের নাম জয় আর একজনের নাম শ্যাম। তো তারা বাসায় আসার পর 3 জনে বসে ল্যাপটপে সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর মেয়েদের প্রোফাইল চেক করছিল, আর তখনই নিকি একটা মেয়ের প্রোফাইল দেখতে পায়। মেয়েটাকে এক নজরেই তার ভালো লেগে যায়। মেয়েটার নাম রাগেশ্বরী। সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ঋতু রাগেশ্বরীকে বলে, আরে এই ছেলেটাই তো আমাদের সাথে প্রেমের অভিনয় করেছিল, তুই এর ফ্রেন্ড রিকোয়েস্ট একদম অ্যাকসেপ্ট করিস না, তাহলে ফেসে যাবি। রাগেশ্বরী ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দেয়। এদিকে শ্যাম বলে, ভাই এ কোনো আতিপাতি মেয়ে না, তুই একে পড়াতে পারবি না। নিকি বলে, মেয়ে যেরকমই হোক না কেন আমি তাকে ঠিকই পটিয়ে নেব, তুই দেখিস। শ্যাম বলে, ভাই ওসব বড় বড় কথা বাদ দে, আগে বল যদি তুই ওই মেয়েটাকে ফ্রেন্ড করতে না পারিস তাহলে কি হবে? নিকি বলে, যদি আমি এর সাথে রিলেশনে যেতে না পারি তাহলে আমি আর জীবনে কোনোদিন গেম খেলবো না, এমনকি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব কিছু থেকে চিরতরে বিদায় নেব। শ্যাম আর জয় তো অবাক। নিকি আবার রাগেশ্বরীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু রাগেশ্বরী আবার ডিলিট করে দেয়। নিকি তো খুব চিন্তায় পড়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সেই মেয়েকে পটাবেই পটাবে। শ্যাম আর জয় বলে, ভাই আমরা তাহলে এখন যাই, তুই ট্রাই করতে থাক, কিন্তু আমাদের কথা মেনে নিস, এই মেয়ে তোর সাথে কিছুতেই ফ্রেন্ডশিপ করবে না। এই বলে তারা চলে যায়। এদিকে আর একটা ছেলে যার নাম রাজ অনলাইনে একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। এর নাম শিরালি। অনেকদিন তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছে। একদিন হঠাৎ রাজ শিরালির সাথে দেখা করতে চায়। শিরালিও রাজি হয়ে যায়। এরপর যখন সে রাজের সাথে দেখা করতে আসে তখন রাজ একটা গোলাপ ফুলে কিসের যেন একটা স্প্রে করে সেই গোলাপ ফুল নিয়ে শিরালির সাথে দেখা করতে যায় এবং শিরালিকে ফুলটা দিয়ে বলে, গোলাপ তোমার পছন্দ তো? শিরালি বলে, খুব পছন্দের। ঠিক আছে, তাহলে একটু গোলাপের গন্ধটা নিয়ে বলো তো কিরকম লাগছে। শিরালি গোলাপটাকে নাকের কাছে নিয়ে যায়, তারপর গন্ধ চোখে, আর সঙ্গে সঙ্গেই সে বেহুশ হয়ে যায়। রাজ তখন শিরালিকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায়। এরপর একটা খেলনা পুতুল ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে, আর সেই ফ্যাক্টরির ভিতরেই একটা গোপন ঘরে তার হাত পা বেঁধে আটকে রেখে দেয়। রাজ এভাবেই মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার সাথে দেখা করে ঠিক এই একই পদ্ধতিতে তাকে ধরে নিয়ে আসে। কিন্তু সে এইভাবে মেয়েদের নিয়ে এসে কি করে
সেটা আমরা সামনেই জানতে পারবো। এরপর রাজ তার কম্পিউটার রুমে আসে, একটা মেয়ের ছবি বের করে, আর এই মেয়েটাই হচ্ছে রাগেশ্বরী। রাজের নেক্সট টার্গেট রাগেশ্বরী, তাই সে গত 2 মাস ধরে রাগেশ্বরীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই চলেছে, কিন্তু রাগেশ্বরী এর ফ্রেন্ড রিকোয়েস্ট কিছুতেই অ্যাকসেপ্ট করে না। অন্যদিকে শিরারের মা বাবা মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে যায়। পুলিশকে বলে, স্যার আমার মেয়ে তার এক দোস্তের সাথে দেখা করতে গেছিল, তারপর বাড়ি ফেরেনি, আপনি প্লিজ কিছু একটু করুন। পুলিশ বলে, গত 2 মাসে 10টা মেয়ে এভাবে নিখোঁজ হয়ে গেছে, সবাই ইন্টারনেটের ফাঁদে পা দিয়েছে, আপনারা একটা লিখিত অভিযোগ দিন, তারপর দেখছি কি করা যায়। এরপর শিরালের মা আর বাবা লিখিত অভিযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিকি রাগেশ্বরীর সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। সে তখন আবার রাগেশ্বরীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রাগেশ্বরী মনে মনে কি যেন একটা ভাবনা চিন্তা করে, এরপর নিকির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। নিকিও আর দেরি করে না, সঙ্গে সঙ্গে ভিডিও কল লাগিয়ে দেয়। রাগেশ্বরী ভিডিও কল রিসিভ করে। নিকি বলে, হায় আমার নাম নিখিল, সবাই আমাকে নিকি বলে ডাকে, তোমার নাম কি? সে কোনো উত্তর না দিয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো? খুব পছন্দ করি। পছন্দ মানে কিরকম পছন্দ? না মানে অ্যাজ এ ফ্রেন্ডশিপ, বন্ধু হিসেবেই তোমাকে পছন্দ করি। রাগেশ্বরী বলে, দেখো আমি অচেনা কোনো মানুষের সাথে হঠাৎ করেই ফ্রেন্ডশিপ করি না। ওকে নো প্রবলেম, চলো আমরা কোথাও দেখা করি আর তারপরেই ফ্রেন্ডশিপ করব। রাগেশ্বরী জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? নিকি বলে, আই প্লে গেম। এমন কোনো গেম নেই যেটা আমি খেলতে পারি না, এমনকি এই মাসে আমি গেম খেলে 20,000 টাকা উপার্জন করেছি, আমাকে গেম খেলে কেউ হারাতে পারে না, বুঝেছো? ও তাই বুঝি, তাহলে চলো আমি তোমার সাথে একটা গেম খেলি। কি গেম খেলবে বলো? কম্পিউটারের কোনো ভিডিও গেম? না, রিয়েল গেম খেলবো আমি তোমার সাথে। নিকি বলে, মানে? দেখো তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আর তার জন্য আমার সাথে দেখা করতে চাও, তাই তো? নিকি বলে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তোমার সাথে দেখা করতে হলে তোমাকে আমার নিজের থেকেই খুঁজে বের করতে হবে, তাই তো? একদম ঠিক বলেছ। নিকি বলে, কিন্তু আমি তোমার নাম জানি না, তোমার অ্যাড্রেস জানি না, তাহলে আমি তোমাকে কি করে খুঁজে বের করব? কোনো ক্লু তো দাও। রাগেশ্বরী বলে, তুমি যে শহরে থাকো আমি সেই শহরেই থাকি, আর এই শহরের কিছু ফেমাস জায়গা আমার খুব ভালো লাগে, এটাই তোমার ক্লু। এই বলে সে কল কেটে দেয়। এদিকে ড্যানি রাগেশ্বরীকে আর খুঁজে পায় না। অফিস থেকে সেদিন যে বাইরে বেরিয়ে গেল, তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি, ফোন নাম্বারও জানে না যে তাকে কল করবে। তখন ড্যানি রাগেশ্বরীর কম্পিউটারই হ্যাক করে নেয় এবং জানতে পারে যে নিকি নামে একটা ছেলের সাথে রাগেশ্বরী ফ্রেন্ডশিপ করতে চায়, আর সেই কারণে তারা একটা গেমও খেলছে। ড্যানির ব্যাপারটা ভালো লাগে না, কারণ সে তো মনে মনে রাগেশ্বরীকে ভালোবাসে, তাই সে নিকির ছবি সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করে তাকে খুঁজতে শুরু করে দেয়। আর রাগেশ্বরী তার বান্ধবীর ফোন করে জানায় যে এইবার সে নিকিকে আচ্ছা করে শায়েস্তা করবে। সে নিকির সাথে একটা গেম খেলছে, নিকিকে এবার সে পাগল করে ছাড়বে। তার বান্ধবীরাও মনে মনে খুব খুশি হয়, কারণ তাদের সাথে তো নিকি প্রেমের অভিনয় করেছে, তাদের ধোঁকা দিয়েছে। তাই পরদিন সকালে নিকি তার বাইক নিয়ে বাইরে বের হয়। নিকির বাবা ছেলেকে বাইরে বেড়াতে দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। সে তার স্ত্রীকে ডেকে বলে, দেখো দেখো আমার ছেলে 2 বছর পর বাসার বাইরে বেরিয়েছে। এদিকে রাগেশ্বরীও তার বাসা থেকে বাইরে বেরিয়ে পড়ে, আর নিকিকে ফলো করতে থাকে ড্যানির একজন লোক, কারণ ড্যানি তাকে বলেছে যে নিকি কোথায় যাচ্ছে আর রাগেশ্বরীর সাথে সে কি কি করছে তার সমস্ত ভিডিও যেন ড্যানিকে সে পাঠায়। নিকি শহরের বিভিন্ন জায়গায় রাগেশ্বরীকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটা কফি শপে ঢোকে। এরপর সে যখন কফি খেতে লাগে তখন হঠাৎই সে রাগেশ্বরীকে একটা সাইকেলে করে রাস্তা দিয়ে যেতে দেখে। সে তাড়াতাড়ি রাগেশ্বরীর কাছে দৌড়ে যেতে লাগে, আর এই সময় একটা লোক এসে তার সামনে দাঁড়ায়। তাকে বলে, স্যার আমার খুব ক্ষুধা লেগেছে, কটা টাকা দিন না, কিছু খাই। নিকি তাকে ধাক্কা মেরে সরিয়ে রাগেশ্বরীর দিকে আগাতে থাকে, কিন্তু কোথায় রাগেশ্বরী, সে তো হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেছে। নিকি আবার তাকে খুঁজতে শুরু করে দেয়, আর এর মাঝেই হঠাৎ একটি নির্জন জায়গায় ড্যানি তার দলবল নিয়ে নিকিকে আক্রমণ করে এবং তাকে বলে যে সে যদি রাগেশ্বরীর সাথে ফ্রেন্ডশিপ করতে চায় তাহলে তাকে সে জানে মেরে দিবে, আর রাগেশ্বরীকে সে যদি একবার খুঁজে পায় তাহলে সে তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিবে। এই বলে ড্যানি সেখান থেকে তার দলবল নিয়ে চলে যায়। এভাবেই নিকি দিনের পর দিন রাগেশ্বরীকে খুঁজতে থাকে, আর রাগেশ্বরী দূর থেকে নিকিকে ফলো করতে থাকে, কিন্তু নিকি তাকে দেখতে পায় না। ঋতু আর নিশিও নিকির এই অবস্থা দেখে মনে মনে খুব আনন্দ পাচ্ছে। তো 2-3 দিন কেটে যাওয়ার পর একদিন নিকি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ড্যানি তাকে ফলো করতে লাগে। একসময় ড্যানি নিকিকে ধরে ফেলে আর তার নাকে একটা রুমাল চেপে ধরে। ওই রুমালে নেশার কোনো জিনিস স্প্রে করা ছিল, আর সেই কারণেই নিকি তার চোখে সবকিছু আবছা দেখতে শুরু করে। একটু দূরেই রাগেশ্বরী একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আইসক্রিম কিনছিল, তখন সে নিকিকে দেখতে পায়
রাগেশ্বরী নিকি নিকি বলে চিৎকার করতে করতে নিকির কাছে যেতে থাকে। আর সেই সময় ড্যানি সেখান থেকে পালিয়ে যেতে থাকলে নিজের অজান্তেই তার গাড়ি রাগেশ্বরীকে ধাক্কা মারে। রাগেশ্বরী রাস্তায় লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ড্যানি আর সেখানে দাঁড়ায় না, সে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিকির মাথাটা যেন কিরকম ঝিমঝিম করছে, সে আর উঠে দাঁড়াতে পারছে না। তাই ধীরে ধীরে সে শোয়া অবস্থাতেই রাগেশ্বরীর দিকে আগাতে লাগে, কিন্তু সে আর আগাতে পারে না। সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। রাগেশ্বরীও জ্ঞান হারায়। পরদিন সকালে নিকি যেখানে রাগেশ্বরীর অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পাশের একটি হসপিটালে গিয়ে বলে, কালকে এখানে কোনো একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে অ্যাডমিট হয়েছে, বলতে পারবেন? হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে না, গতকাল কোনো অ্যাক্সিডেন্ট কেস তাদের হসপিটালে আসেনি। এরপর আশেপাশে থাকা প্রতিটা হসপিটালে নিকি তার বন্ধু জয়কে নিয়ে রাগেশ্বরীকে খুঁজতে থাকে। তখন একটা হসপিটালে গিয়ে জানতে পারে যে গতকাল রাতে একটা অ্যাক্সিডেন্ট কেসে একটা মেয়ে এই হসপিটালে অ্যাডমিট হয়েছে। সে তখন সেই মেয়েটার সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার কাছে চলে এসেছি, তোমার আমি কিচ্ছু হতে দিব না। এই বলে নিকি কান্না করতে লাগলে সেই মেয়েটার পাশে বসে থাকা একটা ছেলে এসে বলে, এই তুই কে রে? আমার বউয়ের জন্য তুই কান্না করছিস কেন? তোর সাথে আমার বউয়ের কি সম্পর্ক? তোকে আজকে শেষ করে দিব। এই কথা শুনে নিকি আর জয় সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই মেয়েটা রাগেশ্বরী না, অন্য একটা বিবাহিত মেয়ে। আর তাকে গিয়ে যখন নিকি এইসব কথা বলে তখন তার স্বামী তো মহা চটা চটে যায়। আর সেই কারণেই নিকি আর জয়ের সঙ্গে সে এইরকম বিয়ে করে। এদিকে রাজ নামে সেই ছেলেটা ঋতুকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের জালে ফাঁসায় আর তারপর তার সাথে দেখা করে। ওই একই পদ্ধতিতে তাকেও সেই গুপ্ত ঘরে নিয়ে আটকে রাখে। এরপর কেটে যায় আরো কিছুদিন। রাগেশ্বরী সুস্থ হয়ে বাসায় ফিরেছে। একদিন সে যখন একটি নির্জন জায়গায় একটা দোলনায় বসে দোল খাচ্ছিল তখন হঠাৎই ড্যানি আর একজন লোককে নিয়ে তার কাছে আসে। এরপর তাকে ধরে নাকে নেশার জিনিস মেশানো একটা রুমাল চাপা দিয়ে বেহুশ করে ফেলে আর তারপর তাকে ধরে নিয়ে একটা গুপ্ত ঘরে আটকে রাখে। আর এই অবস্থায় রাগেশ্বরীর একটা ভিডিওও করে। তারপর সেই ভিডিও ড্যানি নিকির ফোনে পাঠায় এবং তাকে বলে যে সে যদি রাগেশ্বরীকে ভুলে না যায় তাহলে রাগেশ্বরীকে সে মেরে দিবে। তবুও রাগেশ্বরীকে নিকির কিছুতেই হতে দিবে না। নিকি তখন কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে পুলিশ স্টেশনে যায়। পুলিশকে গিয়ে বলে যে স্যার, একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। পুলিশ বলে, কে কিডন্যাপ হয়েছে? নাম কি তার? আমি তার নাম জানি না স্যার, সোশ্যাল মিডিয়াতেই তার সাথে আমার আলাপ হয়েছিল। পুলিশ বলে, আগে গিয়ে সেই মেয়ের বাবা আর মাকে ডেকে নিয়ে আসো, তারপর তোমার কেস নিব। তারা যখন এসব কথা বলছিল তখন হঠাৎই সেই কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েটা, যার নাম শিরালি, যাকে রাজ গোলাপ ফুলের গন্ধ শুকিয়ে বেহুশ করে কিডন্যাপ করেছিল, সেই মেয়েটা, তারও বাবা মা থানায় এসে পুলিশকে জিজ্ঞাসা করে যে স্যার, আমার মেয়ের কি কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশ বলে, না, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তোমরা বাসায় যাও, যদি আমরা খোঁজ পাই তাহলে তোমাদের জানিয়ে দিব। শিরালির মা বাবা নিজেদের খুব অসহায় মনে করতে থাকে। তারা থানার এক কোণে একটা বেঞ্চিতে গিয়ে বসে বসে কান্না করতে লাগে। আর ঠিক সেই সময় নিকি তাদের কাছে যায়। আর তখন নিকি জানতে পারে যে তাদের মেয়েকে কেউ একজন কিডন্যাপ করেছে। নিকি অনুমান করে যে এই কিডন্যাপ হওয়ার সাথে রাগেশ্বরীর কিডন্যাপেরও কোনো যোগসূত্র থাকতে পারে। তাই নিকি শিরালির মা বাবার সাথে তাদের বাসায় যায়। সেখান থেকে একটা খেলনা পুতুল সে খুঁজে পায়। শিরালির মা বাবা জানায় যে এই পুতুলটা কিছুদিন আগে কোনো একটা ছেলে তার মেয়েকে গিফট করেছিল এবং পুতুলটায় একটা স্টিকার লাগানো ছিল যেখানে একটা ফ্যাক্টরির নাম লেখা ছিল। নিকি তখন সেই পুতুল ফ্যাক্টরি খুঁজতে থাকে। এদিকে রাজ আটকে রাখা সমস্ত মেয়েদের ভিডিও তৈরি করে সেটা কোনো একটি ইন্টারনেট সাইটে আপলোড করে আর সেখানেই তাদের নিলাম শুরু হয়। আসলে ইন্টারনেটে নিলামের মাধ্যমে ওইসব মেয়েদের দাম ঠিক করা হয় আর তারপর তাদের বিদেশে পাচার করে দেওয়া হয়। নিলাম হয়ে যাওয়ার পর ঋতু, শিরালি সহ অন্যান্য যাদের রাজ আটক করে রেখেছে তাদের সবাইকে বিদেশে পাচার করার জন্য একটা গাড়িতে তারা তুলে নেয়। আর ঠিক তখনই নিকি তার বন্ধু জয় ও শ্যামকে নিয়ে চলে যায়। অনেক কষ্ট করে তারা এই পুতুল ফ্যাক্টরি খুঁজে পেয়েছে। সেখানে যাওয়ার পর রাজ ও তার লোকেদের সাথে তাদের মারপিট শুরু হয়ে যায়। এরপর তাদের কাবু করে নিকি ও তার বন্ধুরা ঋতু, শিরালি সহ অন্যান্য কিছু মেয়েদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। রাজকেও পুলিশ অ্যারেস্ট করে নেয়। সেখানে সাংবাদিকও চলে আসে এবং ব্রেকিং নিউজে এই সংবাদ প্রচারও করা হয়। কিন্তু এত মেয়ের মধ্যে রাগেশ্বরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে রাগেশ্বরী কোথায় গেল? নিকি কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন সে রাগেশ্বরীর ফেসবুক প্রোফাইলটা খুলে ভালোভাবে তার প্রোফাইলে আপলোড দেওয়া সমস্ত ছবি এসে চেক করতে থাকে। আর তখন দেখতে পায় যে ঋতু, রাগেশ্বরী আর নিশি এরা তিনজন বন্ধু। ঋতু আর রাগেশ্বরী কিডন্যাপ হয়ে গেছে, তার মানে এবার নিশার পালা। হয়তো নিশার কাছে গেলে নিকি রাগেশ্বরীকে খোঁজার কোনো ক্লু পেয়ে যাবে। সেই কারণেই নিকি সোশ্যাল মিডিয়া থেকে
নিশির অ্যাড্রেসটা খুঁজে বার করে, কারণ নিশি তার অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে রেখেছিল। তাই নিকির পক্ষে এটা দেখা সম্ভব হয়েছে। নিকি তখন জয়কে নিয়ে ওই অ্যাড্রেস ধরে নিশার সাথে দেখা করতে চায়, কিন্তু সেখানে গিয়ে তো নিকি পুরাই অবাক হয়ে যায়। নিশা ড্যানির সাথে কথা বলছে। ড্যানি আর নিশাও নিকি আর জয়কে দেখে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। তখন জয় নিশাকে ফলো করতে থাকে আর নিকি ড্যানিকে তাড়া করতে থাকে। একসময় নিকি ড্যানিকে ধরে ফেলে। এরপর তাকে মারতে মারতে জিজ্ঞাসা করে যে বল, রাগেশ্বরী কোথায়? তুই তাকে কোথায় ধরে রেখেছিস? ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোকে জানেই মেরে ফেলবো। রাগেশ্বরীর কাছে আমাকে এক্ষুনি নিয়ে চল। এই বলে নিকি ড্যানির গাড়িতে ড্যানিকে তোলে, কিন্তু ড্যানি কিছুই বলে না। সে নিকির দিকে তাকিয়ে শুধু হাসতে থাকে। এর মাঝেই জয় নিকিকে ফোন করে নিশা এখন কোথায় আছে সেই ঠিকানা বলে দেয়। নিকি বলে তুই বাসার ভিতরে যা, আমি ড্যানিকে নিয়ে এক্ষুনি ওখানে যাচ্ছি। জয় সেই বাসার সামনে গিয়ে কলিং বেল বাজায়। রাগেশ্বরীর মামা দরজা খোলে। জয় জিজ্ঞাসা করে আপনাদের বাসায় এক্ষুনি নিশা নামে একটা মেয়ে এসেছে? রাগেশ্বরীর মামা বলে হ্যাঁ হ্যাঁ, সে ভিতরেই আছে, তুমি ভিতরে আসো, তারপর আমরা কথা বলি। জয় সরল মনে ভিতরে ঢোকে আর পিছন দিক থেকে নিশা তার মাথায় লাঠি দিয়ে একটা জোরে আঘাত করে। এরপর জয়কে রাগেশ্বরীর মামা আর নিশা মিলে যখন চেয়ারের সাথে হাত পা বাঁধছিল তখন সেখানে নিকি ড্যানিকে নিয়ে আসে। রাগেশ্বরীর মামা তাদের ভিতরে যেতে বলে। নিকি যখন বাসার ভিতরে ঢোকে তখন নিশা তার মাথায় আঘাত করে আর তাকেও চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর তাদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়। একটু পরে দুজনারই জ্ঞান ফিরলে রাগেশ্বরীর মামা একটা ড্রিল করার মেশিন নিয়ে তাদের সামনে আসে এবং নিকিকে বলে রাগেশ্বরী আমার বোনের মেয়ে, আমি চেয়েছিলাম ওকে খুব ভালো একটা জায়গায় বিয়ে দিব, কিন্তু হঠাৎই ও আমার কাজকর্মের সম্পর্কে সবকিছু জেনে যায়। আর তখন আমি সিদ্ধান্ত নিই যে ওকেও আমি বিদেশে এক্সপোর্ট করে দিব। এরপর ড্যানি আর নিশাকে আমি প্রচুর টাকা দিই আর তখন ওরা আমার সাথে কাজ করতে রাজি হয়। ড্যানি রাগেশ্বরীকে নিয়ে একটা জায়গায় আটকে রাখে। তারপর আমি, নিশা আর ড্যানি মিলে যখন তাকে বিদেশে পাচার করে দেওয়ার জন্য গাড়িতে তুলি তখন রাগেশ্বরী একটু বেশি রিয়াক্ট করতে শুরু করে। আমি বুঝে যাই যে একে বাঁচিয়ে রাখলে আমাদের ব্যবসা আর টিকবে না, তাই রাগেশ্বরীকে আমরা মেরে ফেলি। তারপর একটি নির্জন জায়গায় তাকে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দাফন করে চলে আসি। তোমাকেও ঠিক ওই জায়গায় আমরা দাফন করে আসব। এই বলে সে ড্রিল মেশিনটা নিয়ে যখন নিকির কাছে আগাতে লাগে তখন নিশা বলে আঙ্কেল আপনি ওকে প্লিজ মারবেন না, আমি নিজের হাতে ওকে মারতে চাই। এই বলে সে ড্রিল মেশিনটা নিজের হাতে তুলে নেয় এবং মেশিনটা নিকির দিকে আগাতে লাগে। এর মাঝেই ড্যানির ফোনে একটা ইম্পর্টেন্ট ফোন আসলে তারা তিনজনে বাইরে বেরিয়ে আসে আর তখন নিকি ধীরে ধীরে সেই ড্রিল মেশিনের দ্বারা তার হাতের বাঁধন খুলে ফেলে। এরপর রাগেশ্বরী রাগেশ্বরী বলে কান্না করতে থাকে নিকি। একটু পরে জয়ের হাতের বাঁধন খুলে দিয়ে নিকি তার বাইক নিয়ে বাইরে বেরিয়ে যায়। একসময় রাগেশ্বরীকে দাফন করা যেখানে হয়েছে সেখানে গিয়ে নিকি পৌঁছায়। এরপর নিকি কান্না করতে করতে পাগলের মতো রাগেশ্বরীকে মাটি সরিয়ে উপরে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। সে যে রাগেশ্বরীকে ভীষণ ভালোবাসে, সে কি করে বাঁচবে তাকে ছাড়া? এইসব কথা সে ভাবতে ভাবতে যখন মাটি সরাচ্ছিল তখন সে একটা ছোট বাক্স খুঁজে পায় যার মধ্যে একটা কাগজ রয়েছে। তাতে লেখা রয়েছে যে আমি মারা যাইনি, পিছনে ঘুরে কিছুটা সামনের দিকে আগালেই তুমি আমাকে দেখতে পাবে। নিকি তখন পিছনে ঘুরে সামনের দিকে কিছুটা আগাতে থাকে আর তখনই সে রাগেশ্বরীকে দেখতে পায়। নিকি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তখন রাগেশ্বরী তার কাছে এসে তার হাত ধরে টানতে টানতে তার বাইকের কাছে নিয়ে যায়। এরপর নিকিকে বাইক চালাতে বলে সে বাইকের পিছনে উঠে বসে পড়ে। নিকির আর কোনো কথাই বলার শক্তি নেই। সে রাগেশ্বরী যা বলছে কোনো এক স্বপ্নের ঘুরে সেই কাজই করে চলেছে। বাইকে স্টার্ট দেয় নিকি। রাগেশ্বরী দেখানো পথে সে চলতে থাকে আর এভাবেই চলতে চলতে একসময় তারা একটি জায়গায় এসে দাঁড়ায়। এরপর রাগেশ্বরী তার হাত ধরে টানতে টানতে একটা বড় সেমিনার রুমে নিয়ে যায়, যেখানে যাওয়ার পর নিকি দেখে যে রাগেশ্বরীকে খুঁজতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের ছবি এখানে ক্যামেরা বন্দী করে রাখা হয়েছে। নিকি কিছুই বুঝে উঠতে পারে না। তারা ধীরে ধীরে সেমিনার রুমের আরো ভিতরে প্রবেশ করতে থাকে আর তখন নিশা, ড্যানি, রাগেশ্বরীর মামা সবাই সেখানে গিয়ে নিকিকে ওয়েলকাম জানায়। কিন্তু এসব কি হচ্ছে তার সাথে? তার মনে যখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন সেমিনার রুমে একজন মাইক্রোফোন হাতে বলতে থাকে, ন্যাশনাল গেমিং কনফারেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যুগে ইয়াং জেনারেশন এক প্রকার রোবটে পরিণত হয়েছে। তাদের ইমোশন যেন সোশ্যাল মিডিয়া আর কম্পিউটারের ভিতরেই আটকে গেছে। তারা বুঝতেও পারে না যে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার বা মোবাইলে গেম খেলে তাদের শরীরে ঠিক কতটা এফেক্ট পড়ছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ঠিক এই সময়
রাগেশ্বরী এমন একটা গেম ডিজাইন করেছে যে গেম খেললে ইয়াং জেনারেশনের ইমোশন আর কম্পিউটারে আটকে থাকবে না। কম্পিউটারের বাইরেও যে একটা দুনিয়া আছে এটা তারা বুঝতে শিখবে এবং নিজেদের জীবনটাকে উপভোগ করতে শিখবে। আর এইরকম একটা গেম ডিজাইন করার জন্য ন্যাশনাল গেমিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে রাগেশ্বরী। রাগেশ্বরীকে স্টেজে ডাকা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, তারপর তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। তখন রাগেশ্বরী বলে, নিকি নামে একটা ছেলে আছে যার সাথে আমার অনলাইনে আলাপ। আমি মজার ছলেই আমার বান্ধবীদের সাথে প্রেমে ধোকা দেওয়ার জন্য তার সাথে একটা গেম খেলা শুরু করি। তাকে বলি যে আমাকে তার খুঁজে বের করতে হবে। নিকি আমাকে খুঁজতে শুরু করে আর তার প্রত্যেকটা মুহূর্তের ভিডিও এবং ছবি আমি কালেক্ট করতে থাকি। নিকি বুঝতেও পারে না যে এই গেম খেলার একজন মডেল হিসাবে কাজ করছে সে আমাকে পাগলের মতো খুঁজতে থাকে আর এরপর থেকে সে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। আমি তার সাথে গেম খেলতে গিয়ে বুঝতে পারি যে সে আমাকে কতটা ভালোবাসে, সে আমার জন্য জীবনে কতটা ঝুঁকি নিতে পারে। মাঝে মাঝে আমার ইচ্ছে হতো যে আমি নিকিকে জড়িয়ে ধরে বলি যে নিকি, আমার অ্যাক্সিডেন্ট হয়নি, আমাকে কেউ তুলে নিয়ে যায়নি, আমি কিডন্যাপ হইনি, যা যা হয়েছে এগুলো পুরোটাই অভিনয়, আমি তোমাকে ভীষণ ভালোবাসি নিকি। কিন্তু বলতে পারিনি, কারণ এই গেম খেলা যখন শুরু করেছি তখন এর শেষ পর্যন্ত শেষ করা আমারই দায়িত্ব। নিকির সাথে গেম খেলতে গিয়ে আমি নিকিকে অনেক ভালোভাবে চিনতে পেরেছি। সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে অনেক মেয়ে কিভাবে কিডন্যাপ হয়ে যাচ্ছিল, যার মধ্যে আমার বান্ধবী ঋতুও ছিল। নিকি এই গেম খেলতে খেলতে হঠাৎই সেই জায়গায় চলে যায় এবং সেই জানোয়ারদের পুলিশের কাছে ধরিয়ে দেয়, যারা মেয়েদের সোশ্যাল মিডিয়ার ফাঁদে ফেলে বিদেশে পাচার করে দিত। নিকির উপর আমার ভীষণ গর্ব হয়। যে ছেলেটা ঘরের বাইরে কম্পিউটারের গেম খেলার কারণে বেড়ানো পুরাই বন্ধ করে দিয়েছিল, সেই ছেলেটাকে আমি বাহিরের জগতে নিয়ে আসতে পেরেছি। বাহিরের জগতের ইমোশনের সঙ্গে তার ইমোশনকে জড়িয়ে দিতে পেরেছি। এটাই আমার সার্থকতা। তবে আমার ফ্রেন্ড, আমার কলিগ ড্যানি আর আমার মামা ছাড়া নিকির সাথে এই গেমটা সম্পূর্ণ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহস দিয়েছে, তাই তাদেরও অনেক ধন্যবাদ। নিকি, তোমার সাথে গেম খেলতে গিয়ে আমি যা যা করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নিকি, আমি তোমাকে জীবনসঙ্গী রূপে সারা জীবনের জন্য চাই। রাগেশ্বরীর কথা শুনে সবাই হাত তালি দিতে লাগে আর নিকি ধীরে ধীরে সেমিনার রুমের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলে রাগেশ্বরীও তার পিছনে দৌড়ে আসতে লাগে আর বলতে লাগে, নিকি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এদিকে সেমিনার রুমের দরজার সামনে নিকির মা, বাবা এবং তার বন্ধুরা এসে দাঁড়ায়। নিকি তার বাবার কাঁধে মাথা দিয়ে অঝোর নয়নে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যথেষ্ট সময় উপযোগী, ইয়াং জেনারেশনের কাছে একটা সুন্দর মেসেজ নিয়ে আসে। সত্যিই তো, যে সময়টা বাচ্চাদের মাঠে ফুটবল ক্রিকেট খেলে কাটানোর সময়, সেই সময় বাচ্চারা ঘরের মধ্যে কম্পিউটার বা মোবাইল হাতে নিয়ে গেম খেলায় ব্যস্ত হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে। কেউ টাকা পয়সা হারায়, আবার কেউ হারায় নিজের সম্মান। আর সেই কারণেই আমি আজকে এই মুভিটা এক্সপ্লেন করলাম। যদি এই মুভিটা দেখে একটা ছেলে কিংবা মেয়েও সতর্ক হতে পারে, নিজেদের সম্মান রক্ষা করতে পারে, সোশ্যাল মিডিয়ার উপরে অ্যাডিকশন কমাতে পারে, তাহলেই আমার সার্থকতা। আর ভাই, যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যান। লাইক দিতে তো আর পয়সা লাগে না, আপনারা লাইক দিলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, এখন আপনাদের ব্যাপার, যেটা ভালো বুঝবেন সেটাই করেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।